হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আকাশ ভরা সূর্য তারা, সেই অধ্যায়টি বিষয়ে আজকে আমরা পড়ব এবং জানব। চলো শুরু করা যাক। তোমাদের পাঠ্য বইয়ের শুরুতেই প্রথমে একটা ছবি দেওয়া আছে এবং সেখানে কিছু লেখা আছে। দেখো কি লেখা আছে। যে সন্ধ্যাবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশ ভরা ঝিকিমিকে তারা, যেন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করে আছে, সেগুলো দিয়ে ঝিকমিক করছে অসংখ্য আলোর বিন্দু। দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হলো কি জ্যোতিষ্ক। দিনের বেলা আমরা আকাশে সূর্য দেখতে পাই আর রাতের আকাশে আমরা চাঁদ। আর কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে সেই অসীম শূন্যস্থানে। আর এই সমস্ত কিছু নিয়েই হলো কি মহাবিশ্ব। এখানে আমরা জানবো মহাবিশ্ব সম্পর্কে। মহাবিশ্ব সম্পর্কে কি এখানে বলা আছে দেখো, বলছে মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটি বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। সেই যুগ সঙ্গে প্রচুর ধূলিকণা গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। এগুলো সম্বন্ধে আমরা পরে পড়বই। মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একে অপরের থেকে কি দূরে সরে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব ঠিক কতদূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে। আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি। এবার আছে নীহারিকা। নীহারিকা সম্বন্ধে এখানে কিছু বলা আছে দেখো, যে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। তাহলে নীহারিকা কাকে বলে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে নীহারিকা কাকে বলে তোমরা যদি প্রশ্ন আসে তোমরা বলবে যে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। বলছে এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির সময় প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। এখানে কিছু তথ্য দেওয়া আছে। বলা হয়েছে এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরানো এই চর্চাকে কী বলা হয়? জ্যোতির্বিজ্ঞান। তাহলে প্রশ্ন আসতে পারে শর্ট প্রশ্ন, যে বিজ্ঞানের সবচেয়ে পুরানো চর্চা কী নামে পরিচিত? না, জ্যোতির্বিজ্ঞান নামে পরিচিত। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস, বছর, সময় গণনা সবই হতো ওই আকাশ দেখে। আগেকার দিনে আকাশ দেখে দিন, মাস, বছর, সময় গণনা করা হতো আকাশ দেখে। কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডার কাজ করতো আকাশ। মানে কম্পাসের ঘড়ি, এখনকার যে কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডার যে কাজটা হতো তখনকার দিনে আকাশে সেই কাজটাই করতো। পরবর্তী পৃষ্ঠে আছে ছায়াপথ। ছায়াপথ কিনা লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ তৈরি হয়। প্রশ্ন আসতে হয় ছায়াপথ কী দিয়ে তৈরি হয়? না, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে। সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহ এরকম আকাশগঙ্গা নামে একটি পরিচিত একটি ছায়াপথে রয়েছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে যে সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহ এরকম কী নামে পরিচিত, কী নামে ছায়াপথে রয়েছে? না, আকাশগঙ্গা ছায়াপথ। ছায়াপথগুলো কেমন দেখতে? না, ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানারকম আকৃতির হয়। প্রশ্ন আসতে হবে ছায়াপথগুলি কেমন আকৃতির হয়? প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা। তারপরে আছে নক্ষত্র। নক্ষত্র কিনা আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র, ছোট বড়, নীলচে হলদে সাদা, কতগুলো একা একা আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা, এই তারা বা নক্ষত্র। একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে, সেটাকেই নক্ষত্র বলে। তাই নক্ষত্র নিজস্ব আলো ও উত্তাপ আছে। তারার রং কেমন? কোন তারা কতটা উত্তপ্ত রং দেখে বোঝা যায়। ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম। প্রশ্ন আসতে পারে যে কোন তারার উষ্ণতা সবথেকে কম? ছোট লাল তারার। আকাশে এরকম তারার সংখ্যা কতগুলো? এরকম হচ্ছে সংখ্যা, ছোট লাল তারার সংখ্যা আকাশে সবথেকে বেশি। আর মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশি।
এবং বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল। তাহলে সব থেকে উষ্ণতা বেশি হচ্ছে নীল তারার, আর সবচেয়ে উষ্ণতা কম হচ্ছে লাল তারার। আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। সাদা তারারও উজ্জ্বলতা এবং উষ্ণতা বেশি। খালি চোখে আমরা এই তারাগুলোকে দেখতে পাই। বলছে তারার কাছে তারারা আছে আলোকবর্ষ দূরে, তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরে আমাদের সবথেকে কাছের তারা কি? সূর্যের পরে আমাদের সবথেকে কাছের তারার নাম হলো প্রক্সিমা সেন্টাউরি, রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। এটা প্রশ্ন আসতে পারে, সূর্যের পরে আমাদের সবথেকে কাছের তারা কি, তারার নাম কি, এটা কত কিমি দূরে আছে? সে তুলনায় সূর্য অনেক কাছে আছে, দূরত্ব মাত্র 15 কোটি কিমি। তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায়। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে কত? 8 মিনিট 20 সেকেন্ড। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। তাহলে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ কত? 3 লক্ষ কিমি। এই গতিবেগ 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো 1 আলোকবর্ষ। তাহলে এই গতিবেগ বছরে যতটা দূরত্ব পার হয় তাকে কি বলা হয়? আলোকবর্ষ। তারপর হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককেই পরিমাপ করেন। কোন এককে? আলোকবর্ষ এককে। আর এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে কত? 4.2 আলোকবর্ষ। প্রশ্ন আসতে পারে, এগুলো শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপর হচ্ছে নক্ষত্রমণ্ডল, বলছে কাছাকাছি থাকা তারাগুলিকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে কি বলে? নক্ষত্রমণ্ডল। তাহলে নক্ষত্রমণ্ডল কাকে বলে আমরা এখান থেকে লিখতে পারি। এই সম্পর্কে কত রূপকথা, কাল্পনিক গল্প, কল্পকাহিনী ভেবেছে মানুষ। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, যা আমরা যাকে কি বলি? সপ্তর্ষি মণ্ডল। তাহলে সপ্তর্ষি মণ্ডল কি? উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা। আকাশের অন্যদিকে আছে কি? ইংরেজি এম অক্ষরের মতন কি? ক্যাসিওপিয়া। ক্রুশ চিহ্নের মতো বকমণ্ডল। আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কি? কালপুরুষকে কল্পনা করা হয়েছে পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে সপ্তর্ষি মণ্ডল কি? এম অক্ষরের মতো দেখতে তারাকে নাম কি? ক্যাসিওপিয়া। ক্রুশ চিহ্নের মতো দেখতে, তারপরে অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জের নাম কি? এগুলো প্রশ্ন আসতে পারে। এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, দেখো। বলছে বাড়ির কাছাকাছি কোনো প্ল্যানেটারিয়াম গিয়ে দেখে এসো, কৃত্রিমভাবে মহাকাশ গ্রহ তারা সব কিছু দেখতে হবে। তোমাদের বাড়ির কাছে যদি কোনো কোনো সায়েন্সিটিভ এরকম জাতীয় কিছু থাকে, সেখানে প্ল্যানেটারিয়ামে গ্রহ হচ্ছে কৃত্রিমভাবে মহাকাশ ও গ্রহের কিছু তৈরি করা রয়েছে। বলছে একটা কালো আর্ট পেপারে আঠা লাগিয়ে তার উপর অভ্র ছড়িয়ে বানিয়ে ফেলো নানা রকম ছায়াপথ। এটা তোমরা চেষ্টা করবে বানানোর। তারপরে আসছে পরবর্তী হচ্ছে দিনের বেলা তারা দেখা যায় না কেন? না, এক টুকরো কালো কাগজে পেন দিয়ে গেঁথে কয়েকটা ফুটো করো। এবার কাগজটা টর্চের মুখে আটকে দাও। অন্ধকার ঘরের দেওয়ালে টর্চের আলো ফেলে দেখো, আলোর বিন্দুগুলো তারার মতো দেখাবে। এই অবস্থায় ঘরের আলো জ্বেলে দাও, তারাগুলো উধাও। তাহলে দিনের বেলা কি আমরা তারা দেখতে পাই না? তারাগুলো মিটমিট করে কেন? তারাগুলো মিটমিট করে কারণ আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে, আর পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। আর পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায়। বলছে তারা চেনার মজা কী বলা আছে এখানে গল্পটাকে দেখো। বলছে অমাবস্যা রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো। ইচ্ছে হলে বন্ধুদের বা বড়দেরও সঙ্গে নিতে পারো। মাথার ওপর আকাশ ভরা তারা গুনে শেষ করতে পারবে। খালি চোখে মাত্র 6000-এর মতো তারা দেখা যায়। প্রশ্ন আসতে পারে খালি চোখে আমরা কত তারা দেখতে পাই? মাত্র 6000-এর মতো। ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতো আকাশগঙ্গা ছায়াপথকেও দেখতে পাবে। ধ্রুবতারা সপ্তর্ষিমণ্ডলকে দেখতে পাবেই। উত্তর আকাশের উজ্জ্বল তারা কি? ধ্রুবতারা। বহুকাল ধরে ধ্রুবতারা দেখে রাত্রিবেলা নাবিকরা, অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করতো। তাহলে ধ্রুবতারা দেখে কোন দিক ঠিক করা হয়? উত্তর দিক। শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজে চোখে পড়বে কি? কালপুরুষ, কৃত্তিকা অথবা অন্য কোনো নক্ষত্রমণ্ডল। টেলিস্কোপ কি? না, রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধুই কতকগুলো আলোর বিন্দু মনে হয়। তাহলে পৃথিবীতে বসে মানুষ কীভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারলো? আকাশ দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোঙ বা দূরবীন বা টেলিস্কোপ দরকার হয়। প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ, যাকে কি বলা হয়? মানমন্দির। শক্তিশালী টেলিস্কোপ এর মাধ্যমে 200 কোটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায়। তাহলে টেলিস্কোপের মাধ্যমে আমরা কত দূরত্বের তারা দেখতে পাবো? না, 200 কোটি আলোকবর্ষ দূরেও।
বলছে ক্ষুদে জ্যোতির্বিজ্ঞানীদের মজার খেলা, বলছে সংখ্যা অনুযায়ী তারা পরপর তারাগুলোকে রেখা দিয়ে যোগ করা, এক একটি নক্ষত্রমণ্ডলকে নিজের মতো করে নাম দাও। বলছে একেই ফেলো রাতে দেখাচ্ছে, যেখানে যতগুলো নক্ষত্রমণ্ডল দেখতে পাচ্ছ তার একটাই ছবি করো। এটা তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে, এগুলো যোগ লাইন দিয়ে যোগ করবে পরপর নাম্বার অনুযায়ী। পরবর্তী পৃষ্ঠায় কী আছে, সৌরজগৎ বা সৌর পরিবার। না, আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে, আর লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ উপগ্রহ। এই সব কিছু নিয়েই সৃষ্টি হয়েছে কি, সৌরজগৎ বা সৌর পরিবার। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে? যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে কী কী আছে? গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। এখানে একটা ছবি দেওয়া আছে সূর্য আর এবং তাকে চারদিকে কী কী গ্রহ প্রদক্ষিণ করছে তার একটা চিত্র দেওয়া আছে। সৌরজগৎ বা সৌর পরিবারের চিত্র দেওয়া আছে এখানে একটা। বলছে ছবি দেখে লিখে ফেলি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সূর্যের সবথেকে কাছে কোনটি আছে? কোন গ্রহটা আছে? বুধ। আর সবচেয়ে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে যে সবথেকে বড়? দেখো এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি। তাহলে সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বর আছে? তোমরা দেখো দূরত্বের পৃথিবী কত নম্বর আছে? 3 নম্বরে আছে। বলছে আমরা যা ঠিকঠাকভাবে আঁকতে পারি না, কি সৌরজগতের ঠিক ছবি আঁকা যায় না। সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। প্রশ্ন আসতে পারে সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? আর বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে 1300 পৃথিবী। সৌরজগতে যে ছবি আঁকা হয় তা শুধু সাধারণ ধারণা তৈরি করার জন্যই হয়। এটা আজ হচ্ছে বন্ধুরা মিলে সৌরজগতের মডেল তৈরি করো। তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটা চেষ্টা করবে তৈরি করার। আজকের ভিডিওটি এই পর্যন্তই।